আমি যাচ্ছি ঢাকায়। দুধের দাঁত পড়ল না, উনি প্রেম ভালোবাসা শিখেছে। ভালোবেসে অনেক বুঝিয়েছি, এবার শাসন দেখবি। ভাইয়ের কণ্ঠস্বর চিনতে এইটুকুনো অসুবিধা হয়নি রূপসার। তড়িঘড়ি ফোন কেটে অসহায় চোখে ফোনের নম্বর ব্লক লিস্টে ফেলে ডিলিট করে দেয়। ভয়ে হাত কাঁপছে তার। কি হবে এখন? সিন ভাই কাজটা ঠিক করলো? রওশন হাতের ফোন ছুঁড়ে মারতে নাই। সিনান জ্বলে পুড়ে ওঠে। পরিবেশটুকু ভারী অস্বস্তির। রওশন থমথমে মুখে বসে। কি বলবে ভেবে পায় না। রাগে গা জ্বললেও রাগ দেখাতে পারছে না। কার উপর রাগ দেখাবে? সিনের কোনো দোষ আছে কি? তার তো চোখে পড়ছে না। সিনান সালেহ স্বাভাবিক। চায়ের কাপ রেখে আসে টাপরিতে। গ্যারেজখানা ঝাড়ু মেরে হাতের কাজ গুছিয়ে নেয়। হিসেবের খাতা খুলে বন্ধুর উদ্দেশ্যে বলল, কড়া করে দুটা কথা বলিস, এতেই হবে। মারধর করে কথা ভুলেও ভাববি না। বাচ্চা মেয়ে আবেগে টুইটুম্বুর হয়ে আছে। ঢাকা শহরের হাওয়া গায়ে লাগলেই দুদিন লাগবো না, উইরা যাইব। আর বললাম গায়ে হাত তুলবি না। রওশন বন্ধুর দিকে ফেরে। কড়া কথা তো তুইও বলতে পারতি। তুই শক্ত করে দুইটা ধমক দিলে ও আর এমুখ হবে না। ধমক দেই, তবে ধমকে কোনো প্রাণ থাকে না, বুঝোস নাই? চোখ টিপে সিনান। রওশন তেড়ে এসে আক্রমণ করে। সিনান আইহাই করে ওঠে। রওশন থেমে নেই, এলোপাথারি কিল বসাই পিঠে। সিনান হেসে বলল, আর একটু জোর খাটাই। গত রাইতে ব্যথা করছিল, অহন আরাম পাইতাছি। তাদের খুনসুটিময় মারামারির মাঝে এক অভিমানী কিশোরের আগমন। তাকে দেখে রওশন সিনানের পিঠে শক্তপোক্ত কিল বসিয়ে বলে, দরকার পড়লে সফিরে বন জামে বানিয়ে ঘর জামে রাখবো। তবুও তোর মতো হাড়ে হাড়ে বজ্জাত তার ছেঁড়ার সাথে বোন দিব না। আমি রওশন ড্যাম সিরিয়াস। সিনান হেসে শফির দিকে ফেরে। শফির কান সজাগ। সে কি ঠিক শুনল? রওশন ভাই বলল এই কথা। তার কিশোরী সরল সোজা মনটা টগবগিয়ে ওঠে, তবে প্রকাশ করে না। পকেট থেকে ছোট্ট চিরুনি বের করে তেল মাথা আস্তে নিয়ে গ্যারেজে প্রবেশ করে। রওশন তার কাঁধে মৃদু চাপড় মেরে পড়ল। কিরে রাজি তো? তোর না রূপসার মেলা পছন্দ? শফি আর চোখে দেখে নাই বিরক্তিকর লোকটাকে। নাকের পাটা ফুলিয়ে বলল, রাজি তো, তয় আমি ঘর জামাই থাকবার পারমু না। শাপলা আর মায়েরে কেডাই দেখব? আব্বা তো নাই। মায়ে কইছে আমি অহন বাড়ির কর্তা, আমার কান্তে অনেক দায়িত্ব। রওশন অবাক হয়। এটুকু বাচ্চার মধ্যে এতটা দায়িত্ববোধ! কতটা দামড়া লোককে তো হাতে কলমে পড়িয়েও দায়িত্ব শেখানো যায় না। সে সিনানের দিকে তাকায়। এই যে এক মহামান্য ব্যক্তি, নিশ্চয়ই এর গন্ধ গায়ে মাখছে। সে শফির তেল চিটচিটে চুল উঁচু করে পরিপাটি করে দিল, কলার উঁচিয়ে দিয়ে বলল, আচ্ছা, আমার বন্যা হয় কষ্ট করবে। তারে কষ্টে কেডায় রাখবো? মাথায় তুইলা রাখমু। রূপসা আপারে আমার মেল্লা ভাল লাগে। হ্যাঁ, বউ হইলে আমার ভাত খাওয়া লাগতো না, খুশিতে পেট ভইরা থাকবো। সিনান বাঁকা চোখে চাই। কি প্রেম আল্লাহ! রওশন হো হো করে হেসে ওঠে। শফি লজ্জা পায়। সিনানের চোখে চোখ পড়তেই মুখ ভেঙ্গায়। তবে ছোট্ট মন সলা কৌশল আওড়াই। রূপসা আপা তার বউ হইলে তো সিন ভাই শালারেই বিয়া করত। তার বোন খুশি, সেও খুশি। সিনান হিসেবের খাতায় দাগ কষে শফিকে বলল, মাইনের টাকা নিতে আইসস? খারা, আমি হিসাব করি। আমি এই গ্যারেজে কাম করমু। এইটা তোমার একার গ্যারেজ নাকি? সে ছোট্ট থেন আমি এর দেখভাল করছি। এইটা আমারও গ্যারেজ। আর এই যে মায়ের ভাত দিছে, গিলাই দাও। গামছায় বাঁধা ভাতের গামলা ঠাস করে টেবিলের উপর রাখল শফি। নসিমনের ময়লা চাকা টেনে এনে পরিষ্কার শুরু করে দেয়। সিনান শফির ধচং বচং কাজের দিকে টেরা চোখে তাকায়। অন্য সময় হলে সিনানের মেজাজের তোপে শফি লুঙ্গি তুলে দৌড় দিত। তবে আজ সিনান শান্ত। তবে শফির আগমনে তার খুশির অন্ত খুঁজে পাওয়া ভার। রওশন নীরব দর্শক সিনানের দিকে ইশারা করে। কাহিনী কি? সিনান শফির মতো মুখ ভেঙ্গিয়ে বলে, সব নাটক বুঝি না আমি। ওর মতো বোকা আকামের ডেকিরে কেডাই কাম দিব? গুইরা ফিরা সিনের কাছে আইতে হইব। অহনথেন কাজে ফাঁকি দিলে মাইনে কাটমু। কোনো দয়া ধর্ম চলব না। রওশন শফির দিকে তাকাই। শফি রাগে ফুঁসছে। সিনানের কথার প্রেক্ষিতে বলে,
কেডাই কামে ফাঁকি দেয়, ওপরওয়ালায় ভালো জানেন। একবেলা থাকে তো পরের বেলায় উধাও। এখন আইসে বড় বড় কথা কইতে। না, তাদের ঝগড়া থামার নাম নেই। সিনান আদা চুরছে তো শফি কাঁচকলা ঢিল দিচ্ছে। রওশন কিছু সময় মজা লুফিয়ে নেয়। শফির পক্ষ নিয়ে সিনানের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, তবে ফোনে কল আসায় বিদায় নিয়ে চলে যায়। রওশন চলে গেল, শফির কাদা ছোড়াছুড়ি শেষ হয়নি। আজ শফি যেন আগুনের গোলা। সিনান একটু শান্তই আছে, নিত্যদিনের মতো পিঠে ধূপধাপ দিচ্ছে না। মুখের তাফালিং সই। তাদের ঝগড়ার বিরতি নেই সালেউদ্দিন আগমনে। ভদ্রলোক হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এসে ছেলের পাশে বসলেন। গামছায় মোড়ানো কিছু একটা ক্যাশ বাক্সে রেখে হেসে বললেন, বললাম গরু বেচছিস, থাক বাছুরটা। তুই না বউটা খোঁজরে, বউরে কেউ বেচে নাকি? এতেই হয়ে যাইব আমার পরিশ্রমের সব কামে কষলে, বুঝলে? ইট বালু সিমেন্ট দিয়া ভালো পেরা বড় একখানা ঘর তুলিস, বড় লোকদের লাহান। আর তোর মায়েরে খবর দে, আর কতদিন বাপের বাড়িতে বইরা থাকবো? পেট বইরা তো খাই, কিন্তু মেলাদিন হইল মন বইরা খাই না। কি রে, কথা কস না কেন? মুখটা শুকনা লাগে? শরীর ভালো তো? সিনান বাঁকা চোখে বাবা নামক প্রাণীকে পরখ করে। ইদানিং সন্দেহ হয় বাবা এখন কেমন যেন বদলে যাচ্ছে। বদলানোটা কি ভালো নাকি কোনো ফাঁদ? পিলপিল পায়ে সামনের ধারা অবিরাম যাত্রা কায়েম রেখেছে। বর্ষপুঞ্জি হতে আরও কিছুদিন হারিয়ে গেছে। নভেম্বরের এই শেষ সময়টা, এই ঘন কুয়াশায় ঢেকে যাওয়া গাঁয়ের গা। তো এই ঝলমলে রোদ গেস্তরের পিঠ পুড়িয়ে দেয়। ধান কাটা মারাই পর্ব শেষ হয়েছে। এখন ধান সিদ্ধ করে শুকানো প্রতিযোগিতায় মেতে। খড়কুটো শুকিয়ে গাবাদি পশুর জন্য সংরক্ষণ করার জন্য সকাল সন্ধ্যায় ভিড় জমে। খুব ভোরবেলায় অতিথি পাখির কলকাকলিতে এক নতুন সূচনা সম্ভার নিয়ে ফিরে আসে। গুনগুনিয়ে ইংরেজি রচনা মুখস্থ করে সুরেলা। শীতে কণ্ঠনালী দিয়ে আওয়াজ বেরোতে চায় না, তবুও পড়তে হচ্ছে। কাল ইংরেজি গ্রামার পরীক্ষা, পাশ তো করতেই হবে, নইলে যে মান সম্মান থাকবে না। খানবাড়ির বউ ফেল করেছে, ছি ছি ছি। সুরেলা এসব শুনতে চায় না, দেওয়ালে চোখ বুলিয়ে সময় দেখে নেয়। 4:30 বাজে, একটু পরে আজান দিবে। সুরেলা হামি তোলে, মন তো চাইছে ছুটে লেপের ভেতর ঢুকে পড়তে। সে বিছানার দিকে তাকাই, লাটশেপ এদিকে পিঠ ফিরে শুয়ে আছে। কি আরামেই না ঘুমাচ্ছে, আর এদিকে সে শীতে বুড়িদের মতো ঠকঠক করে পড়ছে। এটা তো সমতা বজায় রাখলো না। সে মুচকি এসে বিছানায় উঠে বসলো, লেপ সরিয়ে উন্মুক্ত পিঠে নিজ হিমহাত বসিয়ে ডাকে, এই যে শুনছেন রিচ ভাই? শীতে হিমহাতের স্পর্শে ঘুম ভাঙানো জন্য যথেষ্ট ছিল। নরিত চোখ ডোলে পাশ ফিরে ঘুম জড়ানো ভগ্ন কণ্ঠে বলে, কি হয়েছে? ওই আসলে কাল পরীক্ষা না, তো পড়ছিলাম, কিন্তু একলা ডর লাগে, একটু উঠবেন? নরিত চোখ মুখ ডোলে উঠে বসে, ছোট হাই তুলে পাশ থেকে হুডি গায়ে জড়িয়ে নিল। সুরেলা একগাল হাসে টেবিলে চলে যায়, আবারও গুনগুনিয়ে পড়ে। নরিচ উঠে এসে বলল, চা খাবেন নাকি কফি, সাথে বিস্কিট অর টোস্ট? চা আর টোস্ট, চিনি একটু বেশি দিয়েন, কিপটামি করবেন না। নরিচ চলে যায় নিচে। রশির ঘর খুলে গ্যাসে চা চড়িয়ে দেয়। আদা চিলে ভালোভাবে ধুয়ে হেমন্তিস্তার ছেঁচে নেয়। কারো উপস্থিতি ঠাউর করতে পেরে দরজার দিকে ফিরে। রেবেকা বানু কিছু বলেন না, এগিয়ে সে নিজেই বাকি কাজ সম্পূর্ণ করেন। কাপে চা ঢালার সময় জিজ্ঞাসা করেন, 2 কাপ? হ্যাঁ আম্মা, আজান হয়নি এখনো, এত জলদি উঠেছেন যে? কাটছিলেন উনি, ঠান্ডায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই তুলসী পাতার রস করে দিব বলেছি। নরিচ মাকে বলে বেরিয়ে যায়। ছাদ থেকে তুলসী পাতা এনে নিজেই লবণ আর সামান্য চিনি দিয়ে রস বানিয়ে গরম করে মায়ের হাতে দেয়। এটা খাইয়ে নাকে অট্রিভিন দিবেন। রেবেকা বানু হাতে ছোট্ট করে হুঁ বলে চলে যায় তুলসীর রস নিয়ে। নরিচ ফোঁস করে শ্বাস ফেলে চায়ের কাপ দুটো নিয়ে ঘরে ফিরে আসে। কাপ দুটো তুলের ওপর রেখে টোস্টের প্যাকেট ছিঁড়ে সামনে রাখে। সুরেলা বেশি পূর্ণ চায়ের কাপ হাতে নিয়ে চুমুক বসায়। নরিচ আগে গোসলখানায় ফ্রেশ হতে যায়। সুরেলা এই সুযোগে অপর কাপ তুলে চুমুক দেয়। ইস, এই চাটা বেশি মজা হয়েছে। সে কাপ পরিবর্তন করে।
নওরিজ ফিরে এসে চায়ের কাপ হাতে নেয়, শান্ত গলায় বলে। বেলকনিতে গিয়ে দাঁড়াই নাকি ভয় করবে? সুরেলা চেয়ার টেনে এনে নিজ চেয়ারের পাশে লাগিয়ে দেয়। এখানে বসেন আর আমার পড়া দেখাই দিবেন, পারবেন না? নওরিজ বসে চেয়ারে, সুরেলাকে টুকটাক পড়া দেখিয়ে দেয়। সুরেলা লক্ষ্মীমন্তর ছাত্রী নাই, সব বুঝে নেয়। লোকটা ভালোই বোঝাতে পারে, হোক অঙ্ক, গণিত, সমাজ বা ধর্ম। সুন্দর করে সহজভাবে সাজিয়ে বলে। সুরেলা তো প্রায়শই ঘন্টার পর ঘন্টা খাটিয়ে নেয়। পড়ার ফাঁকে সুরেলা জিজ্ঞেস করে। আপনি কেমন বদলা গেছেন, কেমন গোমরা গোমরা মুখ বানায় থাকেন। আগেও ছিলেন কিন্তু এতটা বোল্ড না। আমি কি উল্টাপাল্টা কিছু করছি? আগে পিছে ঘুরতো, চুইংগামের মতো চিপকে যাওয়ার ধান্দায় থাকতো। আর এখন একটু অদ্ভুত আচরণ করে, কাছেও ভিড়ে না খুব একটা। মানে ভালো ভালো আচরণ, তবে একটু মলিন মলিন, যেন কুয়াশায় ঢাকা মলিন সন্ধ্যা। সুরেলা জবাবের আশায় বসে। নওরিজ গ্রামার বইয়ে কিছু চেঞ্জিং সেন্টেন্স লাল কলম দিয়ে দাগিয়ে দিয়ে বলল। তেমন কিছুই না, এগুলো শেষ করুন। সুরেলা খাতায় কলম চালায়, তেজরা দৃষ্টি ফেলে বলে। আগে কথায় কথায় ডার্লিং ডার্লিং ডাকতেন। ডার্লিং এখনো ডাকি? দিনে 2-3 বার। আচ্ছা, বেশি বেশি ডাকবো। হাত দ্রুত চালান। সুরেলা ছটফট করে দেয়। নওরিজ চোখ বুলিয়ে বলে। পড়াশোনায় তো আপনি খারাপ না, আরেকটু চেষ্টা করলে ভালো কিছু হবে। তবে অনীহা কিসের? ভালো পড়াশোনা করতে জানা খারাপ, বুঝলেন? ভালো পড়াশোনা করলে ভালো রেজাল্ট আসবে, খুব ভালো। কিন্তু হুট করে 2-1 বার খারাপ রেজাল্ট হলে তখন খারাপ লাগে, মনে হয় এই রেজাল্ট নিয়ে মানুষের মুখ দেখামো কেমনে। এর চেয়ে ভালো। গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ভঙ্গি করে সুরেলা হাসল। নওরিজ ঠোঁট বাঁকায়। পড়াশোনায় মনোযোগ দিন, খারাপ রেজাল্ট করলেও আমি বকবো না। আপনি ছাত্রী হিসেবে কিন্তু খারাপ না, বেশ শার্প। প্রশংসায় সুরেলা আকাশে ভাসে। নওরিজ লাটাইয়ের সাহায্যে জমিন এনে বইয়ের পাতায় ফেলে। সুরেলা একটানা অনেকক্ষণ পরে হাঁপিয়ে ওঠে। নওরিজ বলে। ভ্যালু অফ টাইম, এই কম্পোজিশনটা লিখে একটু রেস্ট নিন। সুরেলা হামি তুলে খাতায় লিখে নওরিজকে দেখায়। নওরিজ ভুরকুচকে ভুল খোঁজে। ভুল নেই তেমন একটা, তবে একটা বিষয় চোখে পড়ার মতো। দ্য ভ্যালু অফ টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাক্যটা ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার লিখেছে। বলা যায় এই এক বাক্য দিয়ে 1.5 পাতা শেষ। হ্যাঁ, কথা বারবার কেন লিখেছেন? মানছি সময়ের গুরুত্ব বেশি, তাই বলে এতবার উল্লেখ করতে হবে? সুরেলা খাতা কেড়ে নেয়। ওইসব আপনি বুঝবেন না। ওই লাইনটা আমাদের মতো ছাত্রীদের নম্বর তোলার কার্যকর টেকনিক। এখন আমি ঘুম দিব, শীত লাগে। এমন চলবে না, এটা কমপ্লিট করুন আগে। না, এইটা 1000 বার পড়লেও আমি লাইন বাই লাইন মুখস্থ করবার পারবো না। নওরিজ চোখ রাঙায়। সুরেলা ঠোঁট চোখা করে শ্বাস ফেলে পড়ল। দেখেন, পড়তে পড়তে আমার পেটে আগুন ধরছে, কলিজা ফুসফুস পুড়ে ছারখার। নওরিজ সম্মুখ বই ঠেলে দেয়। সুরেলা ভোতা মুখে মাথায় বাঁধা কানটুপির গিট খুলে হিম হাত যুগল ঘষে আকুতি মিনতি করে বলে। প্লিজ প্লিজ প্লিজ। আকুতি মিনতি কাজে না দিলে সুরেলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। একগাল হেসে টেবিলে রাখা হাতটা সরিয়ে কোলে বসে পড়ে। বসার অবধি সীমাবদ্ধ থাকে না, উষ্ণতার খোঁজে একদম গুটিয়ে যায়। মাংসল পেশিবহুল হাত দুখানা কামিজের উপরের উদরে রেখে উষ্ণ পায়ের উপর নিজ হিম পা রাখে। নওরিজ ঘাড় নিচু করে তাকায়। সুরেলা ঘাড় উঁচিয়ে হেসে থুতনিতে টুপ করে ঠোঁট ছুঁয়ে বলল। শীত করছিল তো? এখন করবে না? না, আপনি অনেক হট। সুরেলা বলেই হেসে ওঠে। নওরিজ হাসি ক্ষীণ, চুলের খোপা খুলে দিয়ে নাক ডুবিয়ে শ্যাম্পুর ঘ্রাণ শুষে নেয়। কাঁধে থুতনি ঠেকিয়ে হিম হাত যুগল তালুতে ঘষে গরম করে বলে। ডার্লিং, জলদি মুখস্থ করুন। সুরেলা পড়ে না, তাল বাহানা করে এটা ওটা অহেতুক খুচরা আলাপ শুরু করে দিল। নওরিজ জোর করে না। সুরেলা হঠাৎ বলে। নওরিজ কপাল কুঁচকায়। সুরেলা লাজুক হেসে শুধায়। তাই বলে রাগী চাহনি? যাবি না কেন? তোর ভাইয়ের বিয়ে আর তুই যাবি না? আমরা সবাই যাচ্ছি, তুই একা থাকবি বাড়িতে?
পাগল টাগল হোসনি তো? হলে হব। আমি যাব না সরোজপুর, তোমরা চলে যাও, আমি মামুর সাথেই থাকবো। মামু তো বিয়ের দিন সকালে যাবে বলল, সেদিন আমি ছবি আপার শ্বশুর বাড়িতে যাব। তোমাকে চিন্তা করতে হবে না মামুনি। হাফসা খাতুন রূপসার ছোট ছোট চুলে বিলি কেটে দেয়। আলতো তেল ঘষে মালিশ করতে করতে বললেন। রূপের শ্বশুর বাড়ির লোকজনকে দাওয়াত দিবে না বিয়েতে? রূপসা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে এইখানেই রেখে যেও, আমি সাবধানে থাকবো। শুনো মেয়ের কথা, এই একলা বাড়িতে যুবতী মেয়েকে একা ফেলে যাব? খাবি কি তুই, রাত্রে জানিস? তুমি রেঁধে ফ্রিজে রেখে যাও, আমি ফ্রিজ থেকে বের করে গরম করে খেয়ে নিব। গ্যাস জ্বালাতে পারি আমি। যাবি না কেন সেটা আগে বল। এমনি। রূপসা মলিন মুখে বলে ওঠে। হাফসা খাতুন চুলে চিরুনি করে ছোট ছোট রং বেরঙের কাঁকড়া লাগিয়ে দেয়। বেশ লাগছে মেয়েটাকে। প্রথম যখন এখানে এলো তখনকার রূপ আর বর্তমানে রূপের মাঝে আকাশ পাতাল পার্থক্য। চোখের নিচে কালো দাগ নেই, চেহারায় মলিনতা উবে জৌলসতা ফিরেছে। প্যাকাটি হয়ে এসেছিল, এখন মাশাল্লাহ স্বাস্থ্যটা বেড়েছে কিঞ্চিত। আর এই পার্থক্যটুকুর পেছনে এক মমতাময়ী যত্ন লুকিয়ে আছে। মেয়ের শখ ছিল বড্ড, কিন্তু খোদাতালা একটা ছেলেই রিজিকে রাখলো, মেয়ে দেয়নি। এই কম সময়ে ভাগ্নি বুঝি মেয়ের স্বাদ ঘুচিয়ে দিল। হয়তোবা সে মনে মনে পণ করেছে, যাই হয়ে যাক এই মেয়েকে যেতে দিবে না, নিজের কাছে যত্ন করে রেখে দিবে। এমন পুতুলের মতো আদুরে মেয়েকে হাতছাড়া করার প্রশ্নই আসে না। রওশনের সাথে কিছু হয়েছে? রওশনও তো কিছু বলল না। তুইও মুখে কুলো পেটে বসে আছিস, হয়েছেটা কি বলবি? রূপসা প্রতিবারে নেই নিরুত্তর। হাফসা বেগম ঠোঁটে ঠোঁট চেপে ভাবেন, হয়েছে তো একটা কিছু। ভালোই, কদিন আগে রওশন আর সামিনা এসেছিল, রূপটা একটু ভয়ে ভয়ে ছিল। দুদিন থেকে চলেও যায়, তবে রূপকে দেওয়া ফোনটা নিয়ে তাদের সতর্ক করে যায় ওর কাছে ভুলক্রমে ফোন না দিতে। কি হয়েছে জানতে চাইলে রওশন হাবিজাবি পড়িয়েছিল। সেদিন থেকে চঞ্চলা পায়রা একটু গুমট থাকে। আগে হৃদয়কে বিরক্ত করত, এটা ওটা আবদার করত, এখন খুব একটা করে না। তিনি রূপসাকে নিজের দিকে ঘুরিয়ে তুতনি ধরে বললেন, আমাকে বলবি না কি হয়েছে? রূপসা নাকের পাটা ফুলে ফুলে ওঠে, ঠোঁট কাঁপছে। সে কম্পয়মান কণ্ঠে বলল, কাউকে বলবে না বলো। হাফসে বেগম থুতনি গলায় ঠেকিয়ে অদ্ভুত চোখে যায়। আচ্ছা বলবো না। আমাকে ছুঁয়ে প্রমিস করো। আচ্ছা বাবা, প্রমিস করলাম। রূপসার হাতে হাত রেখে বলল হাফসা খাতুন। রূপসা চোখের কোণে জমা অশ্রুকণা বৃদ্ধাঙ্গুলের সাহায্যে মুছে নিয়ে বলে, ভাইয়া আমাকে মেরেছে মামুনি, একটা না অনেকগুলো। হৃদয় ভাইয়ার স্টিলের স্কেল দিয়ে হাতের তালুতে ঠাস ঠাস করে মেরেছে, আমি অনেক ব্যথা পেয়েছিলাম। হাফসা বেগম বিস্ফোরিত চোখে যায়। রূপসার হাত টেনে তালুতে ছুঁয়ে দেয়। কি বলছিস, মারবে কেন, কি করেছিলি? রূপসা সে কথার জবাব না দিয়ে বলল, আম্মু ভাইয়াকে আটকালো না, আমার খুব কষ্ট হচ্ছিল তখন, তাই আমি ভেবেছি আর ওদের সাথে থাকবো না, এখন থেকে তোমাদের সাথে থাকবো। মামু তো অনেক টাকা, আমাকে রাখতে পারবে না, আমি অল্প অল্প করে খাবো। হাফসা বেগম আদুরিনীর গাল টেনে দেয়। রূপ তোকে তো এমনিতেও যেতে দিচ্ছি না, তুই আমার মেয়ে হয়েই থাকবি। দাঁড়া, রওশনের ক্লাস নিচ্ছি। কত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত তোলে! ওর বিয়েতেই যাব না। রূপসা আতঙ্কিত চোখে তাকিয়ে বলে, তুমি না আমাকে ছুঁয়ে প্রমিস করলে কাউকে কিছু বলবে না মামুনি, বললে কিন্তু রূপসা মারা যাবে। রূপ, এ কেমন অশুভ কথাবার্তা! মারবো টেনে এক চোর। মারো, তবুও কাউকে কিছু বলবে না মামুনি, তুমি জানতে চেয়েছিলে তাই বলেছি, বললে কিন্তু আমি তোমার কাছেও থাকবো না, পালিয়ে যাব। তা পালিয়ে কোথায় যাবি? জানি না। বেড়েছে কেন সেটা আগে বল। সেটা বলা যাবে না। আচ্ছা, তোমাকে না হয় অন্য কোনো দিন বলবো। হাফসা বেগম জোর করেন না, নিজ থেকে বলুক, এটাই ভালো হবে, সব শোনা যাবে একসময়। তিনি ছেলের ডাকে চলে যান। রূপসা সোফার নরম কুশন তুলে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। চোখে পড়ে টি টেবিলে রাখা অ্যান্ড্রয়েড ফোনটার উপর। রূপসা ঠোঁট উল্টায়। বিছানায় অলস শুয়ে আরিফা। আজ কলেজ যাবে না, বার্ষিক পরীক্ষা শেষ হয়ে কয়েকদিনের ছুটিতে আছে, টিউশনিও বন্ধ কিছুদিন। তবে আরিফার ইচ্ছে করে কোনো বাহানা দেখিয়ে এই মহল থেকে বেরিয়ে যেতে। বাড়িটা কেমন অস্বস্তিজনক হয়ে উঠছে। ঘর থেকে বেরোলে লজ্জে পড়তে হয়।
যখন রওশন মিয়া সামনে পড়ে তখন আরিফা মুখ হয়। বিচ্ছু লোকটা দেখলেই ভ্যাটকাবে। লজ্জার রাগে আরিফার পাগল পাগল লাগে। শব্দ সিরিজ ভাইয়ের সুর ভাবিজানকে লেলিয়ে দিয়েছিল তার পেছনে। সে আলোভোলা সহচারী ভেবে পেটের সব খবর উগড়ে দিয়েছিল যে লোকটাকে তার খারাপ লাগে না, মনে মনে একটু ভালো লাগা পুষেছে। ঘষেটি বেগম জামের কানে দিয়ে প্যাঁচ লাগিয়ে দিয়েছে। এই তো সেদিন রিজ ভাইয়ের ডাক পড়ে। সে যখন পৌঁছালো রিজ ভাই ভনিতা ছাড়াই বলেছিলেন, রিফার রওশনের প্রস্তাবখানা টুকি কি স্বীকার করছো না? অতি গোপন সূত্রে জানা গেছে মনটা তোমারও পড়ে। ওই যে কথা আছে না, বুক ফাটে তবে মুখ ফোটে না। ভালোবাসা ভালো লাগা লুকিয়ে রাখা ভালো, কিন্তু একসময় আফসোস না করতে হয়। থেমে রিজ ভাই সময় নিয়ে বলেছিল, অতীত ফেলেই এসেছি, ভবিষ্যৎ ধরাছোঁয়ার বাইরে, আর বর্তমানটা গবেষণাগার, যেখানে যদি অতীত নিয়ে গবেষণা করে পার করে দেই তবে বর্তমানকে উসুল করব কিভাবে? আরিফা কি বলবে ভেবে পাচ্ছে না। মন মস্তিষ্ক ভীত হয়ে আছে। সে চায় না কারো জীবনে দ্বিতীয় কেউ হয়ে প্রবেশ করতে। লোকটা সুরেলা ভাবিজানকে ভালোবাসত। এখন আরিফার জন্য পাগল হওয়ার কারণ কি? সে দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, ভাইয়া, আমি কিছুই জানি না। আপনারা বড়রা যা ভালো মনে করেন আমি আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। প্রথমত, বিয়ে শাদী খুব জটিল একটা বিষয়। কার ভাগ্যে কি লেখা আছে উপরওয়ালাই ভালো জানেন। তবু আমরা চেষ্টা করি একজন ভালো জীবনসঙ্গী নির্বাচন করতে। রওশন আমার ভাই, আমার সাথেই তো বড় হলো, ওর আগাগোড়াই মুখস্থ। তুমিও আমার আরেকটা বোন, তো আমি চাইছি এই বোনটা আমাদের সাথেই থাকুক। তুমি যেহেতু আমাদের উপর ছেড়ে দিলে, আমিও হাতছাড়া করছি না। সিজনটাও বিয়ের, তাই খুব শীঘ্রই 4 হাত এক করে দিব। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নাও ততদিনে। আরিফা একটু বিব্রত বোধ করেছিল। সে ভাবেনি রিজ ভাই এত দ্রুত সিদ্ধান্ত নেবেন। তারপর মুহূর্ত থেকেই বাড়িটা কেমন যেন উৎসব মুখর হয়ে ওঠে। কেমন বিয়ে বিয়ে আমেজ লেগে যায়। সেই আমেজে লাজুক আরিফা ঘরবন্দি। ঘর থেকে বেরোলে লজ্জারা জেগে ধরে। বিশেষ করে সুরেলা ভাবিজান, পিচ্ছি শুভা তো আছেই। এখনই ছোট বউ বলে ডাক দেয়। আজ আবার নওরিন আপারা আসবে। রূপালী আপা এখন আসবে কিনা সন্দেহ। সেদিন ফোনে কথা হলো। বাবুর বয়স সবে 3 দিন, তার উপর সাতমান ভাইয়া বাড়িতে নেই, তাই কয়েকদিন পরেই আসবেন বলতে এখন থেকে ঘটা করে লোকজন যাবে বাচ্চার মাকে আনতে। যদিও মাউইমা এখনও গড়িমসি করছে পাঠাতে, তবে রিজ ভাই বলেছেন আনবে মানে আর কোনো কথা চলবে না। বাহ বাহ বাহ, শয়নে স্বপনে মনে সব জায়গায় তাড়িয়ে রাখছো। বলি রিফাপু, আমাদের দিকেও একবার তাকাও, কখন থেকে দরজা ধাক্কায় ডাকতেছি। আরিফা ধরফড়িয়ে বিছানা থেকে ওঠে। সুরেলাকে দরজার ফাঁক দিয়ে উকি মারতে দেখে ছোট ছোট চোখে চাই। সুরেলা ভেতরে প্রবেশ করে। আরিফা আড়মোড়া ভেঙে উঠে বসে। অলস ভঙ্গিতে বলল, এক্সাম না আপনার? রেডি হয়ে এসেছেন দেখছি। কি পরীক্ষা আজ? ইংরেজি দ্বিতীয় পত্র, প্রিপারেশন কেমন? টেনে টুনে পাশ করার মতো, আর চাওয়াও এইটুকুই। তোমার মতো লোভী না আমি যে 50-এ 50 না পেলে জীবন বৃথা। আরিফা হেসে উঠল মৃদু স্বরে। সুরেলা এগিয়ে এসে বিছানায় পা ঝুলিয়ে বসলো। মিটিমিটি হেসে বলল, রওশন ভাইকে দেখলাম ঘুরে ফিরে তোমার ঘরের সামনে দিয়ে চক্কর দিচ্ছে। এত বেলা হয়ে গেল এখনো ওঠোনি? তাই বেচারার বোধহয় চিন্তা হচ্ছে। আহারে, কত চিন্তাই না মুখে ফুটে উঠেছে। তার চিন্তা লাঘব করতে এসেছি আমি। শত হোক একটা মাত্র দেবর আমার। আরিফা চোখ উল্টে বিরক্ত প্রকাশ করে বলে, আপনার দেবর আর আপনি দুজনেই অসহ্য। জানতো এখান থেকে। যাচ্ছি গো যাচ্ছি, তবে তুমিও তার দর্শন দিয়ে বেচেইন মনটা শান্ত করে দাও। সুরেলা হেসে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আরিফা হঠাৎ কি মনে করে ছুটে আসে। সুরেলার সামনে দাঁড়িয়ে পথ আটকায়। সুরেলা প্রশ্নাত্মক চোখে তাকিয়ে। আরিফা সুরেলার কাঁধে হাত রেখে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, রিপোর্ট পজিটিভ নিশ্চয়ই? সুরেলা পিটপিট করে চায়, ঠোঁট উল্টে বলল, ব্যবহার করতে পারিনি গো। কেন? আরিফা উত্তেজিত ভঙ্গিতে খানিকটা চড়া হয়ে বলল, এক প্রকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে সে জিনিসটা এনেছে। কতটা অস্বস্তি আর লজ্জায় পড়েছিল। অল্পের জন্য লজ্জায় জ্ঞান হারায়নি। আর এই মহিলা বলছে কি? সুরেলা শিও কপাল চুলকে বলে, তোমার ভাইয়ার হাতে ধরা পড়েছিলাম।
বেড়ায় এত চালাক মারি কি কমু। কি? আরিফা চাপা স্বরে চেঁচাই। সুরেলা ঠোঁট কামড়ে লাজুক হেসে বলল, সন্ধ্যের দিকে আমি লুকিয়ে প্যাকেটটা খুলে পড়ছিলাম কিভাবে কি করতে হবে। তখনই লাট সাহেব ঘরে ঢুকে পড়ে। আঁচলের আড়ালে লুকিয়ে রাখছিলাম। জহুরি নজরে পড়েই গেল। আমি চালাকি করে বলেছিলাম উকুন মারা ঔষধ। সূচি পায়ুর রোগী ওদিকে নিশ্চয়ই যাইব না, কিন্তু লোকটা হাত থেকে ছিনিয়ে নিয়ে রাক্ষসের মতো চোখ বানিয়ে ধমক দিল। আরিফা চিন্তায় পড়ে। ধমক কেন দিবে? এটা তো খুশির সংবাদ। আর রিজভাই জেনেছে তো আরো ভালো। সে ঠোঁটে ঠোঁট চেপে হেসে বলল, তারপর কিছুই না। লোকটা ওই জিনিসটা কই লুকাইছে আমি খুঁজে পাই নাই। লাজ লজ্জা ভুলে কতক্ষণ ঘ্যান ঘ্যান করলাম, কাজে দিল না। তুমি আরেকটা আনবা রিফাপু? সুরেলা আরিফার দুহাত ধরে অনুনয় করেন। আরিফা সুরেলার হাত ছাড়িয়ে নেয়, গালজোড়া টেনে দিয়ে বলল, প্রশ্নই আসে না। ডিসপেন্সারের সব কটা লোক কেমন করে তাকিয়েছিল, মিটমিট করে হেসে একে অপরকে ইশারা করছিল। আমি হতাশ, বুঝলে? প্রেগনেন্ট হওয়া খারাপ জিনিস। উনি কি আকাশ থেকে টপকেছে? ওনার বোনেরা কি প্রেগনেন্ট হয় না? কিছু মানুষের মন মানসিকতা এতটা জঘন্য বলার বাহিরে। তাহলে কি করি বলো? আমি 103% শিওর তুমি চাচি হচ্ছ। সুরেলার আত্মবিশ্বাসী কথাই আরিফা ছোট ছোট চোখ বানিয়ে বলল, তোমার কিছুই করতে হবে না। যার জানার সে জেনেই নিবে। তুমি এখন ঠান্ডা মাথায় এক্সাম দাও। কি জানি এই বয়সে তোমার মাথায় বাচ্চার ভূত কে নামালো। আর 3-4 বছর অপেক্ষা করতে পারতে। সুরেলা হাসলো। ইদানিং নানিবু আর মায়ের সাথে বেশ সময় নিয়ে কথা হয়। তার উপর রূপালী আপার বাচ্চা দেখে তার বাচ্চা বাচ্চা শখ জাগছে। প্রচলনায় মনটা কেমন বাচ্চা বাচ্চা করে। আবেগী মন তো। সুরেলা মাথা চুলকে হেসে বলে, তখন যদি বাচ্চা না আসে, বড় বুজুর্গরা বলে বাচ্চা জলদি নিতে হয়। তাছাড়াও তোমার ভাইয়া ততদিনে বুড়ো হয়ে যাবে। বাচ্চা কাচ্চা বুড়ো বাপ দেখে যদি নাক ছিটকায় আমার খারাপ লাগবো। সুরেলা খিলখিলিয়ে হেসে ওঠে। আরিফা কপাল কুঁচকে বলে, সাহস থাকলে এই কথা ভাইয়ার সামনে বলে দেখিও। সুরেলা ভোতা মুখে বলে, বলে মরার শখ নাই ভাই। উনি এক আছাড়েই সুরেলার জীবনে দ্য এন্ড লিখে দিব। এখন আমি আসি, হ্যাঁ? দোয়া করিও কেমন? সুরেলা বিদায় নিয়ে বের হয়। আরিফার রুম থেকে কয়েক কদম এগিয়ে যেতে রওশন আসতে দেখা যায়। সুরেলা মিটমিট করে হেসে এগিয়ে যায়। রওশন একটু বিব্রত বোধ করে সুরেলাকে পাশ কাটিয়ে চলে যাবে ভাবে। সুরেলা সুযোগ দেয় না, মন খারাপে রেশ ধরে বলল, আরিফা আপুর শরীরটা ভালো না। গায়ে 160 ডিগ্রি সেলসিয়াস জ্বর। বিছানা ছেড়ে উঠবারই পারতেছে না রওশন ভাই। জ্বরে আবল তাবল বকতেছে। বলতেছে রসুন খাইব। রসুই ঘরে রসুন নাই। বাজার থেকে আনবার পারবা? আরিফার অসুস্থতার কথায় রওশন বিচলিত হয়ে পড়ে। তবে সুরেলা শেষ কথাগুলোই তালগোল পাকিয়ে ফেলে। তাই বলে 107 ডিগ্রি সেলসিয়াস? আবার রসুন খেতে চাইছে? সে খুব খুব করে কেসে ওঠে। রিপা তাকে খ্যাপানোর জন্য প্রায়শই রসুন রসুন বলে ডাকে। তার মানে সুরেলা সব জানে। মান সম্মান শেষ। সে বলল, সুরেলা 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে মানুষ বাঁচবে? তা জ্বর কি দিয়ে মাপলে? দাঁত কেলিয়ে বলে। দাড়ি পাল্লায়। রওশন হাসলো। উঠেছে? সুরেলা উপর নিচ মাথা নেড়ে সম্মতি দিল। রওশন আশেপাশে চোখ বুলিয়ে বলে, তুমি একটু এখানে দাঁড়িয়ে থাকবে। সুর মানে ভাবি? বেশি না, 5 মিনিট। মেয়েটার আগাগোড়া নাকড়ায় ভরা। একটা ডায়মন্ডের নাকফুল নিয়েছি ওর জন্য। পরে জানতে পারলাম নাক ফুটো করেনি, তাই বললাম পার্লার থেকে করিয়ে আনবো। ওমা, 2 দিন ধরে কথা তো দূর, দেখাই দিচ্ছে না। সুরেলার মুখ হা হয়ে যায়। ডায়মন্ডের নাকফুল? সে তো অনেক দামি। বাব্বা, আহা কি ভালোবাসা। একটু দাঁড়াবে? কেউ আসলে কড়া নাড়বে, আমি সাবধান হব। কেন নয়? 10টা না 5টা না, একটা মাত্র দেবরের উপকারে না আসলে কেমন ভাবি হলাম। তবে বিকেলে আমাকে বাড়ির পেছনে তেঁতুল গাছ থেকে তেঁতুল পেড়ে দিতে হবে। বলেন রাজি? সুরেলা চটপটে সুরে বলে ওঠে। তার ঘরের বারান্দা থেকে দেখা যায় তেঁতুল গাছটা কি সুন্দর করে ঝুলে আছে, যেন তাকে চিল্লিয়ে ডাকে, সুরাই আমাদের চেটে চেটে খা, টাহ শব্দ কর।
রওশন তেসরা দৃষ্টি ফেলে। বিয়ের পর মেয়েরা টক খেতে চাও মানে অঘটন ঘটে গেছে, নিশ্চয়ই নতুন সদস্য আসছে। সে মৃদুকে সে সম্মতি জানিয়ে ভেতরে ঢুকে গেল। সুরেলা ঠোঁট কামড়ে দুষ্টু হেসে দরজায় কান পেতে রয়। সুরেলা যেতেই আরিফা বিছানায় চিৎপটাং হয়, লেপ জড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নিবে। তখনই খট করে দরজা খোলার শব্দ হয়। আরিফা চোখ বন্ধ রেখেই বলল,